বাঙালির বীর সন্তান মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এটি অস্বীকার করা, নিজের পিতাকে অস্বীকার করা, বাংলাদেশের মানুষের উপরে অপমানকর পরিস্থিতি চাপিয়ে দেওয়া। এটি দিবালোকের মতো স্পষ্ট, আওয়ামী লীগ কোনদিন বাংলাদেশের স্বাধীনতা চায়নি। স্বাধীনতা তারা চায়নি, স্বাধীনতা বাংলাদেশের জনগণ চেয়েছে। জনগণের প্রতিনিধি হিসাবে মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে বীরের মতো এই ঘোষণা দিয়েছে, যা দেশবাসীকে আলোকিত করেছে। এই ঘোষণায় জীবন ফিরে পেয়েছে বাংলাদেশের 7 কোটি মানুষ। যেভাবে দেশের রাজনৈতিক নেতারা পালিয়ে পাশের দেশে চলে গিয়েছে, যেখানে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে শহর বন্দর ছেড়ে খালি পালাচ্ছে লোকজন, সেই সময় যদি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর জিয়াউর রহমানের নেতৃত্বে বিদ্রোহ না করত, তাহলে এই দেশে মুক্তিযুদ্ধ হতো না, বাংলাদেশও স্বাধীন হতো না। হয়তো শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন, এমপি এমএনএ যারা হয়েছে ভারত থেকে এসে আমার জাতীয় সংসদে যোগ দিতে পারতেন, কিন্তু যুদ্ধ ছাড়া এই দেশ কখনো স্বাধীন হতো না। সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সুতরাং বর্তমানে যে অনির্বাচিত সরকার এখানে বসে আছে, তারা গণতন্ত্র হত্যা করেছে। জিয়াউর রহমান গণতন্ত্র আবার পুনঃ প্রতিষ্ঠা করেছে। জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি যিনি বিএনপি সৃষ্টি করেছেন, তাকে নিয়ে সারা জাতি গর্ব করবে। তারা বলে জিয়াউর রহমান যুদ্ধই করেন নাই, জিয়াউর রহমানের লাশ নাই। কয়েকদিন আগে মহাসচিব করেছেন, এই লাশের পোস্টমর্টম করেছে লেফটেন্যান্ট কর্নেল তুফাইল চট্টগ্রাম সিএমএইচে। অজস্র মানুষ, ঢাকা শহর বহু মানুষ তার মৃতদেহ দেখেছে। এই মৃতদেহ কবরে নামানোর দায়িত্ব পেয়েছিল জিয়াউর রহমানের প্রিয় ব্যাটালিয়ন 48 ব্যাটালিয়ন। তার কমান্ডিং অফিসার বর্তমানে বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদিনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জিয়ার লাশকে কবরে নামানো হয়েছে। জয়নুল নিজেও কবরে নেমেছিলেন, অথচ তারা বলেন কবরে লাশ নেই। কবরের পাশে তিনি বসবাস করে আতঙ্কিত হয়ে গেছেন। আজকে যত মানুষ এখানে জড়ো হয়েছে, আপনারা যদি রাস্তায় একটা মিছিল করতে পারেন, তাহলে কিন্তু তাদের ফেলানো শুরু হয়ে যাবে। একবার সাহস করে রাস্তায় নামে গণতন্ত্রের সংগ্রাম, তারেক জিয়ার সংগ্রাম চলছে, চলবে। আজকে এই ঘরে আমরা শ্বাসরুদ্ধকর একটি পরিবেশের মধ্যে বসে আছি। সারা বাংলাদেশের অবস্থা এরকমই। দেশে গণতন্ত্র নাই, মানবাধিকার নাই, আইনের শাসন নাই, অনির্বাচিত একটি সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসেছে আমাদের বুকের উপরে। তাদের একমাত্র মুরব্বীর প্রতিবেশী আসছে, তাদের কাছ থেকে হুকুম আসে আর হুকুম তামিল করে। বিএনপির বেগম জিয়া অনেক আগেই বলেছেন যে বিদেশে আমাদের কেবল বন্ধু আছে, কোন প্রভু নেই। কিন্তু এখন দেখা যাচ্ছে বিদেশে বর্তমান সরকারের স্বামী আছে, তারা স্ত্রী হয়ে গর্বিত। কথার কথা বলা হয় যে বিএনপি ক্যান্টনমেন্টের সৃষ্ট একটি রাজনৈতিক দল। ক্যান্টনমেন্ট কি বাংলাদেশের বাইরে? ক্যান্টনমেন্ট কি দুটি গন্ধ আবর্জনাময় একটি স্থান, ময়লা ফেলার ভাগার? তাহলে সামান্য সর্দি কাশি হলে সিএমএইচে সামরিক হাসপাতালে দৌড়ান কেন? ফল পরিচয়, ফলের পরিচয়তে এই দেশে সামরিক বাহিনী থেকে আসা নির্বাচিত নেতৃবৃন্দ দেশ চালিয়েছেন, আবার তথাকথিত গণতন্ত্রের ধ্বজাধারী আওয়ামী লীগের মতো দল রাষ্ট্র শাসন করেছে। জিয়াউর রহমানকে অখ্যাত মেজর বলা হয়েছিল 71 সালে। এখন বলা হয় তিনি কোনোদিন গুলি চালান নাই, তার লাশ কবরে নাই। নানান ধরনের, তার যদি কোনো গুরুত্বই না থাকে, তাকে নিয়ে এত মাথা ব্যথা কেন আওয়ামী লীগের? দুদিন আগে অনির্বাচিত প্রধানমন্ত্রী বলছেন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেন নাই, তিনি পাকিস্তানিদের প্রতি কোনো গুলি বর্ষণ করেননি। এরা এত বড় বড় পদে থাকে, নির্বাচিত না হলেও তো 12 বছর ধরে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত। সামরিক বাহিনী কিভাবে চলে এই সম্পর্কে বিন্দুমাত্র ধারণা তাদের নাই। জিয়াউর রহমান ছিলেন 2500 সৈনিকের কমান্ডার, ব্রিগেড কমান্ডার, সেক্টর কমান্ডার। ব্রিগেড কমান্ডাররা সামনের কাতারে গিয়ে শত্রুর প্রতি গুলি বর্ষণ করে না।
গুলিবর্ষণ করে সিপাহী, হাবিলদার, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত যত সিনিয়র কর্মকর্তা তত যুদ্ধক্ষেত্রের পিছনের দিকে তাকে সারা পৃথিবীতে। এটাই সামরিক বাহিনীর নিয়ম। যুদ্ধ কিভাবে পরিচালিত হয়? গলা ছেড়ে চিৎকার দিয়ে যুদ্ধের সময় ডাক দেওয়া যায় না। যুদ্ধ পরিচালিত হয় বেতার যন্ত্রের মাধ্যমে, ওয়্যারলেস সেটের মাধ্যমে। যুদ্ধের সময় প্লাটুন কমান্ডার, কম্পানি কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডার, ব্রিগেড কমান্ডার সবার কাছে ওয়্যারলেস সেট থাকে। সেই ওয়্যারলেস সেট মাঠে সামরিক কলাকৌশল ব্যবহার করে আধুনিক কায়দায় যুদ্ধ পরিচালনা করা হয়। মুক্তিযুদ্ধের জেড ফোর্স ছিল একটি ঐতিহাসিক নাম। বিভিন্ন রণাঙ্গনে বীরত্বের সাথে যুদ্ধ করেছি এবং যেহেতু আমরা পাকিস্তান সেনাবাহিনীর পেশাদার সৈনিক ছিলাম, এই যুদ্ধ বেতার যন্ত্রের মাধ্যমে পরিচালিত হয়েছে। জকিগঞ্জে, সিলেটে জেড ফোর্স যে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিল সেখানে মেজর জিয়াউর রহমানের আসার কোনো প্রয়োজন ছিল না। জীবন বিপন্ন করে তিনি শত্রুর বুলেটের সামনে আর্টিলারি রেঞ্জের মধ্যে তিনি এসে জেড ফোর্সের ব্যাটালিয়ন সমূহকে পরিচালনা করেছেন। তার একজন চাক্ষুষ সাক্ষী আমি। সুতরাং যুদ্ধক্ষেত্র সম্পর্কে বহু দূরে, যুদ্ধের কলাকৌশল সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ ব্যক্তিদের পক্ষে এই ধরনের বালকখিল্য বক্তব্য রাখা আমাদের হাসির উদ্রেক করে। আমরা যদি বলি তাজউদ্দিন সাহেব মুক্তিযুদ্ধে কোনো পোস্টার লাগায় নাই কেন ঢাকা শহরে, এটা হলো প্রত্যেকের নিজের নিজের অবস্থান আছে, সেই অবস্থান অনুসারে তারা যার যার কার্যক্রম পরিচালনা করে। মেজর জিয়াউর রহমানের যতটুকু কর্তব্য ছিল যুদ্ধক্ষেত্রে তার থেকে বেশি তিনি করেছেন জীবন বিপন্ন রেখে। তার প্রতি এত ক্ষোভ কেন? স্বাধীনতার পর থেকে ইতিহাস বিকৃতি শুরু হয়েছে। 1947 সালে ভারত বিভাগের পর 25শে মার্চ 1971 পর্যন্ত অনেক আন্দোলন হয়েছে বাংলাদেশে, তৎকালীন পূর্ব পাকিস্তানে। প্রত্যেকটি আন্দোলন ছিল স্বাধিকার অঞ্চলের আন্দোলন। পূর্ব পাকিস্তান নামক প্রদেশটিকে যাতে কেন্দ্র বৈমাত্রীয় সুলভ আচরণ না করতে পারে সেই জন্য ছাত্র জনতা অনেক আন্দোলন করেছে। ভাষার দাবির জন্য ভাষা আন্দোলন করেছে 52 সালে। 69-এ গণ আন্দোলন করেছে সামরিক শাসন আইয়ুব খানকে সরাবার জন্য। 25শে মার্চের নির্বাচনটি ছিল 6 দফা ভিত্তিক নির্বাচন, যেখানে বলা হয়েছে পাকিস্তান থাকবে শুধুমাত্র দেশ রক্ষা এবং পররাষ্ট্রনীতি, এই দুটি বিভাগ কেন্দ্রে থাকবে ইসলামাবাদে। বাকিগুলা পূর্ব পাকিস্তান, পাঞ্জাব, সিন্ধ, ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স বিভিন্ন প্রদেশে থাকবে। অর্থাৎ 25শে মার্চ পর্যন্ত সকল আন্দোলন স্বাধীনতার অধিকার আন্দোলন। সেই আন্দোলনের নাম ছিল প্যারিফিক আন্দোলন। পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে কলোনাইজ করেছে, তারা সবকিছু খেয়ে ফেলে, রাষ্ট্রের সম্পদ পূর্ব পাকিস্তান কিছুই পায় না। এটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যেকটি আন্দোলনের মর্মকথা। কিন্তু 25শে মার্চ যখন বর্বর পাক বাহিনী সন্ধ্যার একটু পরে ট্যাঙ্ক এবং মেশিন গান নিয়ে নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন সাহেব একটি টেপ রেকর্ডার নিয়ে শেখ মুজিবুর রহমানের কাছে গিয়েছেন 32 নম্বরে। বলেছেন যে পাকিস্তানি বাহিনী হত্যাযজ্ঞে নেমেছে, এখনো সময় আছে, আপনি স্বাধীনতার ঘোষণা দেন। তার নেতা বলেছেন যে না, তাহলে আমি বিচ্ছিন্নতাবাদী রূপে চিহ্নিত হব, অর্থাৎ পাকিস্তান আমি মানি না। বিচ্ছিন্নতাবাদী হিসাবে চিহ্নিত হওয়ার কারণে তিনি স্বাধীনতার ঘোষণা দেননি। এটি তো ঐতিহাসিক সত্য, বিপদের মতো স্পষ্ট। অথচ আজকে তারা বলেছে যে না, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। কোথায় দিয়েছেন? কে শুনেছে এই স্বাধীনতার ঘোষণা? এই ঘোষণা একটি মাত্র এসেছে 27শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এবং 26শে মার্চ প্রথম প্রহরে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বাঙালির বীর সন্তান মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এটি অস্বীকার করা, নিজের পিতাকে অস্বীকার করা, বাংলাদেশের মানুষের উপরে অপমানকর পরিস্থিতি চাপিয়ে দেওয়া। এটি দিবালোকের মতো স্পষ্ট। আওয়ামী লীগ কোনদিন বাংলাদেশের স্বাধীনতা চায়নি। একটা মাত্র উদাহরণ দেব আমি, সময় বেশি নাই। 10 এপ্রিল তারিখে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে মাগুরায় গিয়েছেন ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান বীর বিক্রম।
যিনি পরবর্তীকালে জেনারেল মুস্তাফিজুর রহমান হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হয়েছিলেন। তিনি সম্পর্কে বর্তমান অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফা। তিনি মাগুরায় গেলেন পালিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য। সেখানে তিনি রিপোর্ট করলেন এই অঞ্চলের সবচেয়ে সিনিয়র মোস্ট আওয়ামী লীগের কাছে, যার নাম জনাব সোহরাব হোসেন, যিনি বাস্তবে প্রথম মন্ত্রিসভার পূর্তমন্ত্রী ছিলেন, আওয়ামী লীগের অত্যন্ত সিনিয়র লিডার জনাব সোহরাব হোসেন। সোহরাব হোসেনের কাছে গিয়ে ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান বলে, এই যে আমি এসেছি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। তাকে আওয়ামী লীগের সিনিয়র নেতা বলেন, ক্যাপ্টেন সাহেব আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমরা তো রাজনীতি নিয়ে আলাপ আলোচনা চালাচ্ছি, আপনি যারা ঢাকায় যায় নিজের কর্মস্থলে যোগ দেন। এটি আমার কথা নয়। 97 সালে এই সেক্টরের রিউনিয়ন হয়েছিল যশোর ক্যান্টনমেন্টে। সেখানে হাজার হাজার মুক্তিযোদ্ধা উপস্থিত, ক্যান্টনমেন্টের সকল সৈনিক এবং সেনা কর্মকর্তারা উপস্থিত। সেখানে প্রধান অতিথি ছিলেন সেনা প্রধান, তখন সেই ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান, তখনকার জেনারেল মুস্তাফিজুর রহমান। জেনারেল মুস্তাফিজুর রহমান, আমরা মঞ্চে বসেছিলাম। আওয়ামী লীগের 3-4 জন এমপি, টিপু সুলতান, রাজু, তারা বসা ছিল। মুস্তাফিজুর রহমান এই ঘটনা ব্যাখ্যা দিলেন, তিনি কিভাবে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন। তিনি বললেন যে আমি এসেছি মুক্তিযুদ্ধ করার জন্য, জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে এসেছি। আর আমাকে আওয়ামী লীগ নেতা সোহরাব খান বলেছেন যে আপনি চাকরিতে গিয়ে জয়েন করেন। এই কথা যখন মুস্তাফিজুর রহমান হাজার হাজার মানুষের সাথে বলেন, সেনাপ্রধান যখন এই প্রকাশ্য ঘোষণা দেন, আওয়ামী লীগের এমপিরা মনে হয় লাভ দিয়ে পড়ে মঞ্চ থেকে, তারা এতই লজ্জা পেয়েছে। সুতরাং এটি হলো বাস্তবতা। স্বাধীনতা তারা চায়নি, স্বাধীনতা বাংলাদেশের জনগণ চেয়েছে। জনগণের প্রতিনিধি হিসাবে মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে বীরের মতো এই ঘোষণা দিয়েছে, যা দেশবাসীকে আলোকিত করেছে। এই ঘোষণায় জীবন ফিরে পেয়েছে বাংলাদেশের 7 কোটি মানুষ। অথচ তাকে কি সম্মান দেওয়া হচ্ছে? বলা হচ্ছে মুক্তিযোদ্ধা না, উনি গুলি চালান নাই, উনি সবার জায়গায় এসে এমনি চালাবে, এটা তারা আশা করে না। ইতিহাস কতভাবে বিকৃতির শিকার হয়েছে। 71-এর যুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ। আমরা যুদ্ধ করেছি যাতে আমাদের ভোটাধিকারকে সম্মান প্রদর্শন করা হয়, আমরা যাতে সামরিক শাসনে বারংবার নিষ্পেষিত না হই। গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে। একটি কথা বলতে চাই, যে ভয়াবহ নারকীয় হত্যাযজ্ঞ পাক বাহিনী বাংলাদেশের মানুষের উপর চালিয়েছে, সেই সময় আরে আপনি স্লোগান দিয়ে না, ডাইরেক্ট অ্যাকশন রাস্তায় যায়, ঘরের মধ্যে ডাইরেক্ট অ্যাকশন করে রাখে। যেখানে যদি যেভাবে দেশের রাজনৈতিক নেতারা পালিয়ে পাশের দেশে চলে গিয়েছে, যেখানে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে শহর বন্ধ ছেড়ে খালি পালাচ্ছে লোকজন, সেই সময় যদি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইতিহাস জিয়াউর রহমানের নেতৃত্বে বিদ্রোহ না করত, তাহলে এই দেশে মুক্তিযুদ্ধ হতো না, বাংলাদেশও স্বাধীন হতো না। হয়তো শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন, এমপি এমএলএ যারা হয়েছে ভারত থেকে এসে আমার জাতীয় সংসদে যোগ দিতে পারতেন, কিন্তু যুদ্ধ ছাড়া এই দেশ কখনো স্বাধীন হতো না। সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গত 21 তারিখে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাময়িকী দি ইকোনমিস্ট, সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল উইকলি, সেখানে প্রকাশ পেয়েছে যে বাংলাদেশের মানুষের কোনো অধিকার নাই। গুম আর গুম এবং রাষ্ট্র ক্ষমতায় যারা অধিষ্ঠিত, তাদের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ। সেখানে একটি ছোট্ট বাচ্চার কথা উঠেছে। সাজেদুল ইসলাম সুমনের যিনি গুম হয়েছেন, তার কন্যা বলছে বাবা কবে আসবে। অসংখ্য শিশু প্রতিদিন সকালে মাকে প্রশ্ন করে বাবা কবে আসবে। তারাই বাবাকে গুম করেছে। বিএনপি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার অধীনে 4 বার সংসদ সদস্য, 4 বার ক্ষমতায় গিয়েছে। আমাদের সময় তো কোনো গুম ছিল না, আমাদের সময় ব্যাংক লুট হয় নাই, আমাদের সময় ছাত্র নেতারা হাজার হাজার কোটি টাকা দিয়েছে পাচার করে নাই, আমাদের সময়
এইভাবে প্রতিবেশী রাষ্ট্র এসে জাঁকিয়ে বসে নেয় আমাদের উপরে। সুতরাং বর্তমানে যে অনির্বাচিত সরকার এখানে বসে আছে, তারা গণতন্ত্র হত্যা করেছে, জিয়াউর রহমান গণতন্ত্র আবার পুনঃ প্রতিষ্ঠা করেছে। জিয়াউর রহমানের মতো সব ব্যক্তি যিনি বিএনপি সৃষ্টি করেছেন, তাকে নিয়ে সারা জাতি গর্ব করবে। তারা বলে জিয়াউর রহমান যুদ্ধই করেন নাই, জিয়াউর রহমানের লাশ নাই, কয়েকদিন আগে মহাসচিব করেছেন, এই লাশের পোস্টমর্টম করেছে লেফটেন্যান্ট কর্নেল তুফাইল চট্টগ্রাম সিএমএইচে। অজস্র মানুষ, ঢাকা শহর বহু মানুষ তার মৃতদেহ দেখেছে। এই মৃতদেহ কবরে নামানোর দায়িত্ব পেয়েছিল জিয়াউর রহমানের প্রিয় ব্যাটালিয়ন অষ্টম ইন্সপেক্টর, তার কমান্ডিং অফিসার বর্তমানে বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদিনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জিয়ার লাশকে কবরে নামানো হয়েছে। জয়নুল নিজেও কবরে নেমেছিলেন, অথচ তারা বলেন কবরে লাশ নেই। কবরের পাশে তিনি বসবাস করে আতঙ্কিত হয়ে গেছেন। আজকে যত মানুষ এখানে জড়ো হয়েছে, আপনারা যদি রাস্তায় একটা মিছিল করতে পারেন, তাহলে কিন্তু তাদের ফেলানো শুরু হয়ে যাবে। একবার সাহস করে রাস্তায় নামে সময় কম, বক্তা বেশি। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারংবার তারা বিকৃত করেছে। সবশেষে এইটুকু বলবো, রাজপথের সংগ্রাম ছাড়া এই অনির্বাচিত প্রতিবেশী রাষ্ট্রের আশ্রিত সরকারকে সরানো যাবে না। আসুন আমরা সবাই মিলে আরেকটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। তরুণদের উদ্দেশ্যে, যুবকদের উদ্দেশ্যে বলবো, আমরা যখন 50 বছর আগে যুবক ছিলাম, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। এবার আপনাদের পালা, আমরাও শব্দে থাকবো। আসুন আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি এবং মুক্তিযুদ্ধের আদর্শকে বাস্তবায়ন করি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।